আপনাদের তো কোনো ভয়ের কোনো কারণ নাই যে যদি ধরি তাহলে চাঁদা পাবো না। অন্যবার এবং এইবারের রোজার মধ্যে আমরা মৌলিক তেমন কোনো পার্থক্য দেখছি কিনা, বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে, যেখানে অন্যান্যবারও চড়া দাম থাকে, এবারও অনেকটা চড়া দাম, কিছু কিছু পণ্যের ঘাটতির কথা আমরা শুনছি। রমজানের পদধ্বনি শুনলে পরেই আমাদের ব্যবসায়ীরা তারা মাশাল্লাহ নিজেদেরকে সেবা করা শুরু করে দেয়, মনে করে যে অন্যকে সেবা দিলে পরে কিচ্ছু হবে টবে না, বরং নিজেকে কিছু সেবা দিয়ে নেই, তাতে অনেক সোয়াব হবে। প্রত্যেক বছরই এটা হয়, এবারও এটাই না। এবার সবচেয়ে খারাপ লাগলো যেটা আর কি, বেশ মোটামুটি একটা সহনীয় পর্যায়ে ছিল সব কিছুর দাম টাম। হঠাৎ করে রোজা আসার কয়েকদিন আগে থেকেই আর কি জিনিসপত্রের দামগুলা আবার বাড়তে হু করে বাড়ছে। একমাত্র দুই একটা পণ্য যেমন ডিম দাম বেড়ে গেছিলো প্রচুর, সেটা কমে গিয়ে এখন ডজন 140-35 এরকমতে নেমে গেছে। তরিতরকারি, যেহেতু বাজারে তরিতরকারি ফুলকপি ইত্যাদি প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে, অতএব এটাও দাম কমেছে, শাকসবজির দামটা একটু কমেছে। এছাড়া মাছ মাংস, সেটা গরুর মাংস খাসির মাংস একটা দাম ফিক্স করা থাকে যে 700 টাকা কেজি মনে করুন মুখে বলা হচ্ছে, কিন্তু 700 টাকা করে পাবেন না কোথাও। যদি বলেন আরে মিয়ার 700 টাকা করে তো ইয়েতে যেখানে লিখে রাখছে তাদের কাছে যান, এই সমস্ত কথাও মানে ব্যঙ্গাত্মক কথা। হঠাৎ করে এরকম বেড়ে গেছে, মশলাপাতির দামও বেড়েছে, আর মাছ মাংস ইত্যাদির দাম বেড়েছে। কিছু কিছু জিনিস উধাও হয়ে গেছে, যেমন আপনার সয়াবিন তেল। আজকে গত প্রায় 40-50 বছর যাবৎ বাংলাদেশ থেকে সরিষার তেল উধাও হয়ে গেছে। আমাদের ছেলেবেলা, আজ থেকে 50-60 বছর 70 বছর আগের কথা বলছি, তখন সরষের তেল দিয়ে রান্না বাড়ার সমস্ত কিছু সব কিছু চলত, চাহিদার বড় অংশই মেটানো তো সরিষার তেল দিয়ে, প্রায় সবটুকু অংশই। কারণ তখনও আমরা সয়াবিনের নামও শুনি নাই। এরপরে থেকে যাই হোক, সয়াবিন মোটামুটি সবাই আর কি ব্যবহার করে, এবং সয়াবিনের চাহিদাও প্রচুর ভালো, স্বাভাবিক। হ্যাঁ, দামও একটা মোটামুটি একটা আমি বলবো রিজনেবল প্রাইস থাকতো সব। হঠাৎ করে এবার কি হলো জানি না, যারা এটা নিয়ন্ত্রণ করেন, এগুলো সবখানে সেই সিন্ডিকেশনের ব্যাপারটা। সিন্ডিকেট আর একটা শব্দ, যেটা পাকিস্তানি আমলে তো প্রশ্নই আসে না। এমনকি সেদিনও কিছুদিন আগ পর্যন্ত 10-15 বছর আগেও আমরা এই শব্দটা শুনি নাই, সিন্ডিকেট। এবং বেশি এটা শোনা যায় যারা দেশ শাসন করেন তাদের কাছে, বেশি শোনা যায় যারা এটা নিয়ন্ত্রণের দরকার তারা, হ্যাঁ এটা সিন্ডিকেট এই করছে। আপনারা যদি সিন্ডিকেটকে চিনেন তাহলে সিন্ডিকেটে ধরেন না কেন? সিন্ডিকেটকে ধরে শাস্তি দেন, আইনের মধ্যে নিয়ে আসেন, আইনের আওতায় আনেন না। ওই বলেই খালাস। সিন্ডিকেট যেন একটা এমন একটা সিন্দাবাদের একটা দৈত্য, এটাকে ছোঁয়া যাবে না, ধরা যাবে না। আমার মনে হয় এটা বোধহয় সহজে কন্ট্রোল করতে পারবেন না। পারতেন যদি শক্ত হাতে যদি কিছু কিছু ওই সিন্ডিকেট এই সমস্তকে ধরতেন। এখানে তো কোনো রকমের রাজনৈতিক প্রশ্রয় পাওয়ার প্রশ্নই আসে না, রাজনীতির কোনো ব্যাপার নয়। যে সিন্ডিকেটের যারা মানে মাসলম্যান যারা, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের প্রশ্রয়ী এবং ইয়েতে আপনার আনুকূল্যেই তারা এটা করে। রামও নাই, সেই অযোধ্যাও নাই। তাহলে আপনারা যখন এখন ব্যবস্থা নিয়েছেন, আপনারা বলতে আমি এখন যারা শাসকরা রয়েছেন, যারা আপনাদের যেহেতু সুনাম আছে সৎ হিসাবে, এবং আপনারা সৎ মানুষ, আপনারা তো চেষ্টা করলেই পারেন। আপনাদের তো কোনো ভয়ের কোনো কারণ নাই যে যদি ধরি তাহলে চাঁদা পাবো না, যদি সোয়াবিনের সিন্ডিকেট আলাদা ধরি তাহলে যখন নির্বাচনের জন্য চাঁদা চাইতে যাব তখন পয়সা পাবো না। আপনাদের তো সেই
ইয়েও নাই। সরকার চাইলে নিরপেক্ষভাবে তারা তাদের ভূমিকা পালন নিরপেক্ষভাবে করতে এটা- পারে এবং তাদেরকে সিন্ডিকেট ধরতে পারে।